আমরা আসলে এখন যে বন্যাটা দেখছি সেখানে আমরা দেখেছি যে বাঁধ খুলে দেওয়া হলো এবং কোনো সতর্ক বার্তা ছাড়াই গভীর রাতে এই কাজটা করা হলো। আমি এই পুরো বন্যাটার জন্য যেমন দায়ী করতেছি আমাদের নতজন পররাষ্ট্রনীতিকে, পাশাপাশি যে রাষ্ট্রীয় কাঠামো যে দুর্বলতাটা সেটাকেও আমি দায়ী করব। ভারতের যে আগ্রাসনটা চালালো, যে পানি দিয়ে যে তারা যে আগ্রাসনটা চালালো, তার পাশাপাশি আমাদের দেখতে হবে এখানে ভারতের সাথে যতগুলো অসম চুক্তি এই যে কিছুদিন আগে পতন হওয়া ফ্যাসিস্ট হাসিনা যে করেছে তারই একটা ফলাফল। পাশাপাশি আমরা যদি দেখি যে বাঁধ খুলে দেওয়া ছাড়াও বাংলাদেশে নদীগুলোর যে কাঠামো সেগুলোকে কীভাবে ধ্বংস করা হয়, ড্রেনেজ সিস্টেম কিংবা উন্নয়নের নাম করে নদীগুলোকে যে মেরে ফেলা হয়, যে অবৈধ কাঠামোগুলো তৈরি করা হয়, সেটাও কিন্তু একটা মূল কারণ যে আমাদের আসলে পানির যে স্রোতটা বা পানির যে ড্রেনেজ সিস্টেমটা সেটা ব্যাহত হয়। তো এছাড়া আমরা দেখতেছি যে মিডিয়াগুলোতে প্রচুর ফেনী, কুমিল্লা এবং নোয়াখালী নিয়ে যতটা কভারেজ হচ্ছে, আমাদের পাহাড়ে কিন্তু আরও কয়েকদিন আগে থেকেই বন্যাটা চলছিল, কিন্তু সেটা নিয়ে খুব একটা কভারেজ নাই। পাহাড়ে যে বন্যাটা চলছে তাতে কিন্তু যেই মিডিয়াগুলো যে ফিচারগুলো করতেছে তাতে প্রথম চলে আসে হচ্ছে যে সেখানে পর্যটকরা আটকে গেছে। তাহলে আমরা দেখি যে এখানকার যারা সমতলে যে বাঙালিরা, তাদের আসলে মূল ফোকাসটা থাকে হচ্ছে সেখানকার রাস্তাঘাট, জমি জমার উপরে, কারণ সেটার উপরে নির্ভর করে হচ্ছে পর্যটন ব্যবসাটা দাঁড়ায়। কিন্তু সেখানকার আদিবাসীরা যে সেখানে খুবই ক্ষতির সম্মুখীন হচ্ছে, তাদেরও যে জীবন ঝুঁকিতে আছে, সেখানেও যে গবাদি পশুগুলো মারা যাচ্ছে, ফসলের জমি ক্ষতি হচ্ছে, সেই জিনিসটা আমাদের মধ্যে খুব একটা চলে আসে না। এখন এই যে একটা বন্যা শুরু হলো, যেটার কারণে মানুষ মারাত্মক সাফার করতেছে, অনেক মানুষ মারাও যাচ্ছে। আমরা অলরেডি একজন নারীর খবর পেয়েছি যে গর্ভাবস্থায় ছিল এবং সে হচ্ছে পানিতে তলিয়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে। এই ধরনের অবস্থা খুবই ভয়াবহ হয়েছে এবং এগুলোকে যদি আমাদের লড়াই করতে হয় তাহলে আমাদের প্রথমত এই নতজানো যে পররাষ্ট্রনীতি সেটার বিরুদ্ধে কথা বলতে হবে। একটা আন্তর্জাতিক নদীতে কিভাবে বাদ দেওয়া হলো, কারা বাদ দিল, কেন বাদ দিল, কিভাবে দিতে পারে, আমাদের এইসব জিনিসপত্র সামনে নিয়ে আসতে হবে। এছাড়া বৈশ্বিক উষ্ণায়নের বিষয়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে। শুধুমাত্র বাদ দেওয়া না, বৈশ্বিক উষ্ণায়ন কিংবা যে পুঁজিবাদী সাম্রাজ্যবাদী যে ব্যবস্থা, সেই ব্যবস্থার কারণে কিন্তু আমরা এই ক্ষতির সম্মুখীনটা হচ্ছে। তো এগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। নতজানো যে পররাষ্ট্রনীতি সেটা থেকে সরে আসতে হবে। যতগুলো চুক্তি হয়েছে, অসম চুক্তি, ভারতের সাথে সহকারে অন্যান্য দেশগুলোর সাথে, সেই সব চুক্তিকে নিয়ে কথা বলতে হবে এবং সেটা আসলে আমাদের দেশের জনগণের কতটা পক্ষে সেটাকে সামনে আনতে হবে। এছাড়া আমার আহ্বান থাকবে যে চ্যারিটি করে কিংবা জনগণ তাদের টাকা পয়সা দিয়ে যতটা সাহায্য এই বন্যার্থদের করতে পারবে সেটা আসলে আরও বেশি করার কথা হচ্ছে এই রাষ্ট্র কাঠামোর। এখানে একটা মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয় এখন পর্যন্ত কেন কোনো উদ্যোগ নেয়নি সেটাও, এবং প্রতি বাজেটেই কিন্তু এই দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের একটা অর্থ বরাদ্দ থাকে। তাহলে তারা কেন এখনো কোনো স্টেপ নিতে পারেনি বা পারছে না, সেটাও আমাদের সামনে আসা উচিত। এবং এখন যে তত্ত্বাবধায়ক সরকার, সেই সকল উপদেশের প্রতি আমার আহ্বান থাকবে যেন এই বন্যার্থদের জন্য তারা আসলে কোনো কার্যকরী স্টেপ নেয়, কারণ 1-2 জন মানুষ চ্যারিটির মাধ্যমে আহ্বান করে যে পরিমাণ অর্থ দিয়ে তারা কাজ করতে পারবে, আমার কাছে মনে হয় রাষ্ট্র তার থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করবে। আমরা এখনও মন্ত্রণালয়গুলো থেকে কোনো কার্যকরী আসলে পদক্ষেপ দেখিনি, কিংবা আমরা দেখি যে এখানে যখন শিক্ষার্থীরা আন্দোলন করছিল তখন নিরস্ত্র মানুষজনের উপরে হেলিকপ্টার থেকে বুলেটও ছোড়া হয়, কিন্তু এখন পর্যন্ত আসলে সেখানে যাওয়ার জন্য বা যারা আটকা পড়েছে তাদেরকে উদ্ধার কর্মসূচির জন্য কোনো হেলিকপ্টার কিংবা নৌযান পাঠানো হয় নাই। পরবর্তীতে শোনা গেছে যে সেখানে এতই বাজে অবস্থা, পানি এতই উপরে উঠে গেছে যে সেখানে সেনাবাহিনীরাও স্পিড বোট নিয়ে ঢুকতে পারছে না। তো নিশ্চয়ই একটা রাষ্ট্র চালানোর জন্য যে অল্টারনেটিভ থাকে সেটাও এই রাষ্ট্রের মাথায় থাকা উচিত বা আছে, এবং তারা যেন দ্রুত এই পদক্ষেপটা নেয় সেখানকার মানুষজনকে রক্ষা করার জন্য। অনেকেই ত্রাণ নিয়ে আসছে এবং সেখানে যারা আটকা পড়েছে আমরা তাদের কাছ থেকে বারবার শুনতে পাচ্ছি যে ত্রাণের থেকেও বেশি দরকার হচ্ছে তাদের সেখান থেকে বের করে আনা। উদ্ধার কর্মসূচিটা বা গণ উদ্ধার কর্মসূচিটা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ যে জায়গাগুলোতে বন্যা হচ্ছে সেখানেও কিন্তু অনেকে ত্রাণ নিয়ে ছোটাছুটি করছে, কিন্তু যেটা করা সম্ভব হচ্ছে না সেটা হচ্ছে তাদেরকে উদ্ধার করা। তো ত্রাণের পাশাপাশি এই উদ্ধার কর্মসূচিটাতে আমাদের আরও একটু নজর দেওয়া উচিত এবং যত দ্রুত সম্ভব সেখানে আটকে থাকা মানুষজনদেরকে উদ্ধার করার বিষয়ে পদক্ষেপটা নেওয়া উচিত বলে আমি মনে করি। এছাড়া খাগড়াছড়িতে যে জিনিসটা হচ্ছে কিংবা পার্বত্য অঞ্চলে যে জিনিসটা হচ্ছে সেটাতে কেন কোনো মিডিয়া কভারেজ নেই? আমরা দেখি যে বাঙালিরা বারবার বলে যে পাহাড়ে যখনই আদিবাসীরা সেনাশাসন সরাতে বলে তাদেরকে বারবার বলে যে তারা বিচ্ছিন্নতাবাদী, তারা আলাদা রাষ্ট্র চায়, কিন্তু তারা কি আলাদা রাষ্ট্র চায় নাকি আমরা তাদেরকে আলাদা হিসেবে দেখি? যে কারণে ওখানে বন্যার সময় আমরা নিউজটা হয় পর্যটকদেরকে নিয়ে, কিন্তু সেখানকার মানুষজন, সেখানকার আদিবাসীরা যে পরিস্থিতি দিয়ে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু আমরা কথাটা বলি না। আমি আসলে এই যে বয়কট কালচার বা ক্যান্সেল কালচার, এটা কোনো দীর্ঘস্থায়ী সমাধান না। আমাদেরকে এইটা থেকে সরে এসে জিনিসটাকে আরও রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে দেখতে হবে, যেখানে আসলে কি করা যায়। এই যে নতজানো পররাষ্ট্র নীতির যে বিষয়টা সেটা আমাদেরকে ভাঙতে হবে প্রথমত, এবং তিস্তার যে ন্যায্য হিসাব পানির সেটা আমাদেরকে আদায় করতে হবে। এবং এই যে নতুন সরকার এসেছে তার প্রতি আহ্বান থাকবে যে যত অসম চুক্তি হচ্ছে সব বন্ধ করে দিয়ে
তারা যেন দেশের জনগণের কথা ভেবে চুক্তিগুলো স্বাক্ষর করে। আমরা দেখেছি যে কিছুদিন আগেও তারা তিস্তার পানি দেয়নি, কিন্তু হাসিনা সরকার হচ্ছে একটা করিডোরের চুক্তি করে আসছিল, সেটা যেন অবিলম্বে বাতিল করা হয় এবং এই চুক্তি করা যাবে না যে পর্যন্ত এই জনগণের কোনো সুবিধা না হচ্ছে বা জনগণের অধিকার আদায় না হচ্ছে। সেখানে আমরা কেন আরেক দেশকে, এই সাম্রাজ্যবাদী শক্তিগুলোকে, এই সম্প্রসারণবাদী শক্তিগুলোকে আরও জায়গা করে দিব? কর্মীদেরকে সেই চেষ্টাটা চালাতে হবে যেন উদ্ধার করতে পারে, এবং উদ্ধার করার পাশাপাশি যেসব কারণে এই ধরনের বন্যাটা হয়, এই যে অবৈধ স্থাপনা, নদীগুলোকে মেরে ফেলা বা এই যে নদীগুলোতে যে বাঁধ দেওয়া হয় আন্তর্জাতিক নদীগুলোতে, এই বাঁধের বিরুদ্ধে কথা বলে পররাষ্ট্র নীতিগুলোকে সংস্কার করার মাধ্যমে আসলে এই জিনিসগুলো যেন পরবর্তীতে না হয় বা কমানো যায়। এছাড়া বন্যা হওয়ার পরে যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার ছিল ও অতি ফাস্ট রেসপন্স করার কথা ছিল, আমরা দেখেছি সেগুলো আসলে মিসিং ছিল। অনেক মানুষই এখন অনেক রিস্কে আছে, যে কোনো ধরনের পানিজনিত রোগ ছড়িয়ে যেতে পারে, অনেকেই খাদ্যাভাবে আছে, শিশু, নারীরা। এখানে অনেক ত্রাণের কথা বলেছে, কিন্তু আমরা কি আসলে নারীদের দিকে নজরটা দিচ্ছি কিনা, এখানে আসলে স্যানিটারি প্যাড তাদেরকে এনাফ পাঠানো হচ্ছে কিনা, শিশুদের জন্য এনাফ ব্যবস্থা করা হচ্ছে কিনা, এনাফ আশ্রয় কেন্দ্র আছে কিনা, সেখানে তাদেরকে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে কিনা, এগুলো আসলে রাষ্ট্রের প্রতি আমার প্রশ্ন থাকবে এবং তারা যেন এই কাজটাকে আরও সুষ্ঠুভাবে এবং যত দ্রুত সম্ভব করতে পারে। দেশবাসীর উদ্দেশ্যে আমি এটাই বলবো যে এই সময়টাতে আমরা যেন এই বন্যা পীড়িত মানুষজনের পাশে অবস্থান করি মানবিকতার জায়গা থেকে, এবং রাষ্ট্রকে যেন আমরা এই প্রেশারটা এখন দিতে পারি যেন তারা যেন রাষ্ট্রীয়ভাবে এই জিনিসটাকে যত দ্রুত সম্ভব হ্যান্ডেল করে।